ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এমন কিছু অধ্যায় আছে যেগুলো শুনলে আজও বুক কেঁপে ওঠে। আর সেই ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর নামগুলির মধ্যে একটি হলো আন্দামানের কালাপানি জেল। এটি শুধু একটি জেল ছিল না, এটি ছিল মৃত্যুর থেকেও ভয়ঙ্কর এক যন্ত্রণার স্থান, যেখানে ভারতের স্বাধীনতা সংগ্রামীদের উপর চালানো হতো অকথ্য অত্যাচার। আজকের এই ভিডিওতে আমরা জানব আন্দামানের কালাপানি জেলের সম্পূর্ণ ইতিহাস। কেন এই জেলের নাম শুনে মানুষ আতঙ্কে কেঁপে উঠত, কিভাবে বন্দীদের ওপর অত্যাচার করা হতো, কোন কোন বিপ্লবী এখানে বন্দী ছিলেন, এবং আজ সেই জেল কিভাবে ভারতের স্বাধীনতার এক মহান স্মৃতিচিহ্ন হয়ে দাঁড়িয়ে আছে। ভাবুন তো, চারিদিকে শুধু গভীর সমুদ্র, মাইলের পর মাইল জলরাশি, আর মাঝখানে একটি নির্জন দ্বীপ। না আছে পালানোর রাস্তা, না আছে পরিবারের সাথে যোগাযোগ, আর সেই দ্বীপের মাঝখানে দাঁড়িয়ে আছে এক ভয়ঙ্কর কারাগার, যেখানে দিনের পর দিন মানুষকে একা বন্দি করে রাখা হতো। এই জায়গাটির নামই ছিল কালাপানি। 1857 সালের সিপাহী বিদ্রোহ ব্রিটিশ শাসকদের ভিত কাঁপিয়ে দিয়েছিল। ভারতের সৈন্য ও সাধারণ মানুষ একসাথে ব্রিটিশদের বিরুদ্ধে বিদ্রোহ শুরু করেছিল। যদিও সেই বিদ্রোহ শেষ পর্যন্ত সফল হয়নি, তবুও ব্রিটিশরা বুঝে গিয়েছিল ভারতের মানুষ আর চুপ করে থাকবে না। এরপর থেকেই ব্রিটিশ সরকার স্বাধীনতা সংগ্রামীদের দমন করার জন্য আরও নিষ্ঠুর হয়ে ওঠে। তারা এমন একটি জায়গা খুঁজতে থাকে যেখানে বিপ্লবীদের পাঠিয়ে সম্পূর্ণভাবে সমাজ থেকে বিচ্ছিন্ন করে রাখা যাবে। অবশেষে তাদের নজরে আসে বঙ্গোপসাগরের মাঝে অবস্থিত আন্দামান দ্বীপপুঞ্জ। সেই সময় আন্দামান ছিল ঘন জঙ্গল ও সমুদ্রে ঘেরা এক ভয়ঙ্কর নির্জন দ্বীপ। চারিদিকে ছিল হাঙরে ভরা সমুদ্র, যেখানে থেকে পালানো প্রায় অসম্ভব ছিল। যদি কেউ পালানোর চেষ্টাও করত, তাহলে হয় সমুদ্রে ডুবে মারা যেত, না হলে জঙ্গলে হারিয়ে যেত। এই কারণেই ব্রিটিশরা আন্দামানকে বেছে নিয়েছিল সবচেয়ে ভয়ঙ্কর শাস্তির জায়গা হিসাবে। অনেকেই ভাবেন কালাপানি মানে শুধু কালো জল, কিন্তু এর পিছনে ছিল আরও ভয়ঙ্কর সামাজিক বাস্তবতা। সেই সময় ভারতের অনেক সমাজে সমুদ্র পার হওয়াকে ধর্মবিরোধী বলে মনে করা হতো। যে ব্যক্তি সমুদ্র পার করত তাকে সমাজচ্যুত করা হতো। অর্থাৎ আন্দামানে পাঠানো মানে ছিল নিজের পরিবার, সমাজ, ধর্মীয় পরিচয় সব কিছু হারিয়ে ফেলা। তাই এই শাস্তিকে বলা হতো কালাপানি। অনেক বন্দী জানতেন একবার এখানে এলে হয়তো আর কোনোদিন নিজের বাড়িতে ফেরা হবে না। সেলুলার জেলের নির্মাণ। 1896 সালে শুরু হয় এই ভয়ঙ্কর জেলের নির্মাণ। জেল তৈরির জন্য বন্দীদের নিয়েই কঠোর পরিশ্রম করানো হতো। দীর্ঘ 10 বছর ধরে নির্মাণ কাজ চালার পর 1906 সালে সম্পূর্ণ হয় সেলুলার জেল। এই জেলের গঠন ছিল অত্যন্ত ভয়ঙ্কর ও কৌশলী। এতে ছিল 7টি বিশাল উইং বা ডানা, যেগুলি একটি কেন্দ্রীয় টাওয়ারের সাথে যুক্ত ছিল। উপর থেকে দেখলে পুরো জেলটিকে চাকার মতো লাগতো। এই টাওয়ার থেকে জেলের প্রতিটি অংশ নজর রাখা যেত। এই জেলের সবচেয়ে ভয়ঙ্কর বিষয় ছিল সেলুলার সিস্টেম। প্রতিটি বন্দীকে আলাদা সেলে রাখা হতো। একটি ছোট ঘর, প্রায় 13 ফুট লম্বা ও 7 ফুট চওড়া। একটি ছোট জানালা ছাড়া সেখানে আলো বাতাস প্রায় ঢুকতই না। বন্দীরা যাতে একে অপরের সাথে কথা বলতে না পারে, সেইভাবেই সেলগুলো তৈরি করা হয়েছিল। ভাবুন তো, দিনের পর দিন, মাসের পর মাস একটি ছোট্ট অন্ধকার ঘরে একা বন্দি থাকা কতটা ভয়ঙ্কর হতে পারে। অনেক বন্দী মানসিকভাবে ভেঙে পড়তেন। কালাপানি জেলের অত্যাচারের কথা শুনলে আজও শরীর শিউরে ওঠে। ভোর হতেই বন্দীদের ঘুম থেকে তোলা হতো। তারপর শুরু হতো কঠোর পরিশ্রম। বন্দীদের দিয়ে হাতে করে নারকেল ছাড়ানো করা হতো, পানি গুঁড়িয়ে তেল বার করানো হতো, বড় বড় কল টানতে হতো ঘন্টার পর ঘন্টা। অনেক সময় গরুর বদলে মানুষকেই কলের সাথে বেঁধে ঘোরানো হতো। প্রতিদিন নির্দিষ্ট পরিমাণ কাজ শেষ করতে না পারলে শুরু হতো শাস্তি। চাবুক মারা হতো, হাত পা বেঁধে ঝুলিয়ে রাখা হতো। অনেকেই দিনের পর দিন না খাইয়ে রাখা হতো। কেউ প্রতিবাদ করলে তাকে অন্ধকার সেলে বন্দি করা হতো। অনেক বন্দী অসুস্থ হয়ে পড়তেন, অনেক পাগল হয়ে যেতেন, আবার কেউ কেউ মৃত্যুবরণ করতেন। বীর স্বাধীনতা সংগ্রামীরা এই জেলে বন্দী ছিলেন ভারতের বহু মহান বিপ্লবী। তাদের মধ্যে অন্যতম ছিলেন বিনায়ক দামোদর সাভারকর। তাকে দীর্ঘদিন একাকী সেলে বন্দি করে রাখা হয়েছিল। এছাড়াও বন্দী ছিলেন বীরেন্দ্র কুমার ঘোষ, উল্লাসকর দত্ত, বটুকেশ্বর দত্ত সহ বহু বিপ্লবী। তারা জানতেন হয়তো আর কোনোদিন মুক্ত আকাশ দেখতে পারবেন না,
তবুও দেশের স্বাধীনতার স্বপ্ন তারা ছাড়েননি। জেলের ভেতরের জীবন বন্দীদের খাবার ছিল অত্যন্ত নিম্নমানের। পচা খাবার, নোংরা জল, এটাই ছিল তাদের প্রতিদিনের জীবন। চিঠি লেখার অনুমতি ছিলই না। পরিবারের সাথে যোগাযোগ প্রায় বন্ধই ছিল। অনেক বন্দী বছরের পর বছর নিজের পরিবারের খবর পর্যন্ত জানতেন না। রাতের অন্ধকারে শুধু শোনা যেত বন্দীদের কান্না আর শিকলের শব্দ। পুরো জেল যেন ছিল এক জীবন্ত নরক। অত্যাচারের বিরুদ্ধে বন্দীরা একসময় প্রতিবাদ শুরু করেন। 1933 সালে বহু স্বাধীনতা সংগ্রামী একসাথে অনশন ধর্মঘট শুরু করেন। তাদের দাবি ছিল মানবিক আচরণ, ভালো খাবার ও অত্যাচার বন্ধ করা। ব্রিটিশ সরকার জোর করে বন্দীদের খাওয়ানোর চেষ্টা করে। এই সময় কয়েকজন বিপ্লবী শহীদ হন, কিন্তু এই আন্দোলনের খবর পুরো ভারতে ছড়িয়ে পড়ে। মানুষ ব্রিটিশদের বিরুদ্ধে আরও ক্ষুব্ধ হয়ে ওঠে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও জাপানের দখল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় 1942 সালে জাপান আন্দামান দখল করে। তখন ব্রিটিশদের হাত থেকে কিছু সময়ের জন্য এই দ্বীপ মুক্ত হয়। পরবর্তীতে সুভাষচন্দ্র বোস আন্দামান সফরে আসেন। 1943 সালের 30 ডিসেম্বর তিনি আন্দামানকে ভারতের জাতীয় পতাকা উত্তোলন করেন। এটি ছিল ভারতের স্বাধীনতা সংগ্রামের এক ঐতিহাসিক মুহূর্ত। 1947 সালে ভারত স্বাধীন হওয়ার পর ধীরে ধীরে এই জেলের জাতীয় স্মৃতিসৌধে পরিণত করা হয়। আজকের দিনে সেলুলার জেল ন্যাশনাল মেমোরিয়াল ভারতের স্বাধীনতার ইতিহাসের এক গুরুত্বপূর্ণ প্রতীক। এখানে আজও বন্দীদের বহুবৃত সেল, শিকল, নির্যাতনের ঘর সংরক্ষণ করে রাখা হয়েছে। প্রতিদিন হাজার হাজার মানুষ এখানে যান সেই বীর শহীদদের আত্মত্যাগের শ্রদ্ধা জানাতে। সন্ধ্যায় এখানে লাইট অ্যান্ড সাউন্ড শো হয়, যেখানে কালাপানি জেলের ভয়ঙ্কর ইতিহাস তুলে ধরা হয়। বন্ধুরা, আজ আমরা স্বাধীন দেশে স্বাধীনভাবে বাঁচছি, কিন্তু এই স্বাধীনতা সহজে আসেনি। হাজার হাজার বিপ্লবীদের রক্ত, কষ্ট আর আত্মত্যাগের বিনিময়ে আমরা এই স্বাধীনতা পেয়েছি। আন্দামানের কালাপানি জেল আমাদের মনে করিয়ে দেয় দেশকে ভালোবাসার জন্য মানুষ কত বড় ত্যাগ স্বীকার করতে পারে। তাই ইতিহাসকে কখনো ভুলে যাওয়া উচিত নয়, কারণ যারা দেশের জন্য নিজের জীবন উৎসর্গ করেছিলেন তাদের আত্মত্যাগই আজকের ভারতের ভিত্তি। ধন্যবাদ। জয় হিন্দ। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।